আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় হচ্ছে কণার গতিতত্ত্ব এবং ব্যাপন। এই ভিডিওতে এই দুটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে শুরু করা যাক। কণার গতিতত্ত্ব এই বিষয়টি আসলে কি? কণার গতিতত্ত্ব হলো যা বুঝিয়েছে প্রতিটা পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো সবসময়ই ছুটোছুটি করে, চলাচল করতে থাকে, কখনো এক জায়গায় স্থির থাকে না। তো এই কণার গতিতত্ত্ব বলতে সেটাকেই বোঝানো হয়েছে। এখন আমরা বইয়ের ভাষায় একটু দেখি। সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, যাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। আমরা গত ভিডিওতে গত আলোচনাতে আকর্ষণ শক্তি কাকে বলে সম্পর্কে জেনেছি। আকর্ষণ শক্তিটা কি? যে শক্তিটা হচ্ছে অনেকগুলো কণাকে পরস্পর একসাথে আবদ্ধ করে রাখতে পারে। আবার কণাগুলোর গতিশক্তিও রয়েছে। আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলা হয়। অর্থাৎ কণাগুলোর যে আকর্ষণ শক্তি আছে এবং চলাচলের যে শক্তি আছে, এইগুলো দিয়ে পদার্থের তিনটি অবস্থায় ব্যাখ্যা করা যায়। আর একেই বলা হয় হচ্ছে কণার গতিতত্ত্ব। এবার আসা যাক। বলা হয়েছে যখন কোনো পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে তখন কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে না। এই অবস্থা হলো পদার্থটি কঠিন অবস্থা। তার মানে হচ্ছে যখন পদার্থ খুব কাছাকাছি, কণাগুলো খুব কাছাকাছি থাকে এবং নিজেদের মধ্যে খুব একটা অবস্থার পরিবর্তন করে না, তখন সেটি হচ্ছে কঠিন পদার্থ হয়, কঠিন অবস্থা প্রদর্শন করে। কঠিন পদার্থের তাপ দেওয়া হলে পদার্থের কণাগুলো তাপশক্তি গ্রহণ করে কাঁপতে থাকে। ফলে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায় এবং কণাগুলো কিছুটা গতিশক্তি প্রাপ্ত হয়। পদার্থের এই অবস্থাকে তরল অবস্থা বলে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না। তরল অবস্থায় পদার্থে আরও বেশি তাপ দেওয়া হলে কণাগুলো তাপশক্তি নিয়ে গতিশক্তি বৃদ্ধি করতে থাকে এবং একসময় গতিশক্তি এত বেড়ে যায় যে কণাগুলো আন্তঃকণা আকর্ষণ শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে। পদার্থের এই অবস্থাকে গ্যাসীয় অবস্থা বলা হয়ে থাকে। তার কারণ কি? গ্যাসীয় অবস্থার মধ্যে এত ফাঁকা জায়গা থাকে যে কণাগুলো অনেক জায়গা জুড়ে ছুটাছুটি করতে পারে এবং এদের মধ্যে এই জন্যই আকর্ষণ বলটা কম, যার কারণে এদের কোনো নির্দিষ্ট আয়তন থাকে না। গ্যাসীয় অবস্থায় পদার্থের কোনো নির্দিষ্ট আয়তন নেই। তাকে যে আয়তনের পাত্রে রাখা হবে কণাগুলো সেই আয়তনেই ছোটাছুটি করতে থাকে। এই জন্য গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নাই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনই গ্যাসের আয়তন, এতে পরিমাণ যাই হোক না কেন। গ্যাসীয় অবস্থায় পৌঁছানোর পর যদি আরও তাপ দেওয়া হয় তখন কণাগুলো আরও জোরে ছুটে থাকবে এবং গতিশক্তি আরও বেড়ে যাবে। এখন আমরা এখান থেকে পড়ব হচ্ছে গতিতত্ত্বটা কতখানি পড়ব সেটা আমরা আসলে দাগিয়ে রাখি, এতটুকু আমাদের জানাটা খুবই প্রয়োজন। এখান থেকে আরও বলা যায় যে একটা সাধারণ ছোট্ট উদাহরণের মাধ্যমে কণার গতিতত্ত্ব আর একটু ভালোভাবে বোঝানো যায়। সেটা কেমন? আমরা যখন রোদে কোনো বেলুন রাখি তখন এটি স্বাভাবিকভাবেই ফুলে ওঠে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তাপের কারণে বেলুনের ভেতরে রাখা বাতাসের কণাগুলো খুব দ্রুত চলাচল করে। তখন কি হয়? ভেতরে অনেক ফাঁকা জায়গা তৈরি হয়, আয়তনটা বেড়ে যায়, এই জন্য অনেক বেশি জায়গা দখল করে। তখন আমরা কি দেখতে পাই? তখন আমরা দেখতে পাই যে বেলুন ফুলে গেছে।
তাহলে এটা কেন হয়? এটাই হচ্ছে কণার গতিতত্ত্বের কারণে হচ্ছে, কারণ কণাগুলো তাপের কারণে ছোটাছুটি করছে এবং আয়তন বেশি হচ্ছে। এবারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যাপন, যাকে ইংরেজিতে ডিফিউশন বলা হয়। ব্যাপনের সহজ একটি সংজ্ঞা হচ্ছে কোনো পদার্থের কণাসমূহ নিজে নিজেই যখন বেশি ঘন স্থান থেকে কম ঘন স্থানের দিকে ছড়িয়ে পড়ে তখন তাকে ব্যাপন বলা হয়। সংজ্ঞাটি খুবই সহজ, আমরা একটু ভালোভাবে লিখতে পারি বিষয়টা। তাহলে কি বললাম? ব্যাপন হচ্ছে কোনো পদার্থের কণাসমূহ বা গুলো নিজে থেকেই বেশি ঘন স্থান থেকে কম ঘন স্থানে আসে। এই যে প্রক্রিয়া, এটাই হচ্ছে ব্যাপন। এখন বইয়ের ভাষায় আমরা একটু লক্ষ্য করি, কঠিন তরল ও বায়বীয় মাধ্যমে কোনো পদার্থের কণাসমূহের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। ব্যাপন প্রক্রিয়ায় কণাসমূহ উচ্চ ঘনমাত্রার স্থান থেকে নিম্ন ঘনমাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। এটাই সেই কথা, যে কথাটা আমি বললাম, পদার্থের কণাগুলো নিজে থেকেই মানে স্বতঃস্ফূর্তভাবে কী করে, বেশি ঘন স্থান থেকে কম ঘন স্থানের দিকে চলে আসে। এটির একটি উদাহরণ এখানে দিয়েছে, সেটা হচ্ছে ঘরের এক কোণে কোনো একটি সুগন্ধির শিশির মুখ খুলে রাখলে কিছুক্ষণের মধ্যে সারা ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে। আমরা আরও ভালোভাবে যদি দৈনন্দিন জীবন থেকে বুঝতে চাই, তাহলে বুঝবো যে আমরা যখন পারফিউম ইউজ করি বা আতর ইউজ করি, তখন এক জায়গায় স্প্রে করলে সারা ঘরে ধীরে ধীরে সুগন্ধটা ছড়িয়ে পড়তে থাকে। এই যে সুগন্ধ ছড়িয়ে পড়েছে বেশি ঘন জায়গা থেকে আস্তে আস্তে সারা ঘরে ছড়িয়ে পড়ে, মানে কম ঘন জায়গায় চলে আসে, এটাই হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। এবার আসি, বলা হয়েছে যে মাধ্যমে কণাগুলি ছড়িয়ে পড়তে কম সময় লাগে সেই মাধ্যমে ব্যাপন হার বেশি। তার মানে কি? যেখানে কণা ছড়িয়ে পড়ার জন্য সময় কম, সেই জায়গাটা ব্যাপন হার বেশি হবে অবশ্যই, কারণ তখন দ্রুত ব্যাপন হবে। তারপর যে মাধ্যমে কণাগুলি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগে সেই মাধ্যমে ব্যাপন হার কম হবে। কারণ কি? কারণ অনেক কিছুই হইতে পারে। হয়তো সেখানে কণাগুলোর ওজন মানে ভর বেশি থাকতে পারে, সে কারণে হতে পারে, বা পরিবেশটা তখন ভারী হতে পারে, তাই সময় বেশি লাগতে পারে, বা অবস্থাটার পরিবর্তন হইতে পারে। সেটা বায়বীয় অবস্থা হলে একরকম হবে, তরল অবস্থা হলে একরকম হবে, কঠিন অবস্থা হলে একরকম হবে। সেটার উপর নির্ভর করে ব্যাপন হার কম বেশি হয়। তো এই বিষয়ে এখানে বলছে যে বায়বীয় মাধ্যমে ব্যাপন হার তরল মাধ্যম হতে বেশি। একইভাবে তরল মাধ্যমে ব্যাপনের হার কঠিন মাধ্যম হতে বেশি। কেন বেশি? বায়বীয় মাধ্যমে ব্যাপন হার তরল মাধ্যম হতে বেশি, তার কারণ বায়বীয় মাধ্যমে কণাগুলো অনেক বেশি জায়গা জুড়ে ছোটাছুটি করতে পারে, আর তরল মাধ্যমে অত বেশি জায়গা নেই। এজন্য
দেখা যায় যে বায়বীয় মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে, তাই ব্যাপন হারটা বেশি হয়ে যায়। আবার তরল মাধ্যম থেকে কঠিন মাধ্যমে তরল মাধ্যমের ব্যাপনের হার কঠিন মাধ্যম হতে বেশি। কেন? কারণ কঠিন মাধ্যমের কণাগুলো তো ছুটতেই পারে না, নিজেদের জায়গায় কাঁপতে থাকে। সেদিক থেকে তরল মাধ্যমে দেখা যায় যে কণাগুলো অল্প দূরত্বে হলেও ছোটাছুটি করে। এজন্য কঠিন মাধ্যম থেকে তরল মাধ্যমের ব্যাপনের হারটা একটু বেশি। আবার একই মাধ্যমে যে পদার্থের আণবিক ভর বেশি, সেই পদার্থের কণাগুলির ব্যাপনের হারও কম হবে। তার কারণ কি? যদি কোনো পদার্থের আণবিক ভর বেশি হয়ে যায়, তখন ও খুব ভারী ভারী কণা হয়ে যায়, এজন্য ছোটাছুটি করতে ওর সময় বেশি লাগে, যার কারণে ব্যাপনের হার তখন কমে যায়। এই বিষয়টি পরিষ্কার করে ধারণা দেওয়ার জন্য এই বইয়ে 3টা পরীক্ষার কথা বলা হয়েছে। আমি এত বেশি পড়ব না, আমি একটু স্বল্প করে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করি। মানে বলা হচ্ছে কি, একটা তাপমাত্রায়, কক্ষ তাপমাত্রায় একটি কাচের পাত্রে কিছু বিশুদ্ধ পানি নিতে হয়েছে। তারপরে কি করছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সেই পানির মধ্যে কিছু পরিমাণ দিচ্ছে, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার হয় সামান্য গোলাপি বর্ণের। কিছুক্ষণ পর লক্ষ্য করলে দেখা যায় এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট দানাগুলো আস্তে আস্তে দ্রবীভূত হয়ে যায়, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কণাগুলো পানির সাথে মিশে দ্রবীভূত হয়ে কয়েক মিনিট থেকে প্রায় ঘন্টাখানেক সময় লাগে। এই যে বলছে কয়েক মিনিট থেকে প্রায় ঘন্টাখানেক সময় লাগে এই জিনিসটা ব্যাপন হতে। আর যদি তাপ প্রয়োগ করা হয়, তাহলে এটা দেখা যায় যে ঠান্ডা পানির থেকে খুব দ্রুত মানে ব্যাপনটা হয় এবং খুব দ্রুত পানিতে ছড়িয়ে পড়ে। তাহলে বোঝা গেল কি, কঠিন মাধ্যমে তরল মাধ্যমের যে ব্যাপন প্রক্রিয়াটা। আবার দেখা যাক আরেকটা পরীক্ষায় এখানে আলোচনা করেছে যে হচ্ছে কক্ষ তাপমাত্রায় একটা বিকারে কিছু পরিমাণ বিশুদ্ধ পানি নিয়েছে এবং সামান্য পরিমাণ তরল নীলের দ্রবণ যোগ করেছে। আমরা দেখি বাসাতে যখন আমরা পানির মধ্যে নীল দেই, যে জামা কাপড়ে নীল ব্যবহার করি, তখন এইটি কিভাবে পানিতে ছড়িয়ে পড়ে আস্তে আস্তে। এটা কিছুক্ষণের মধ্যেই বিকারের সমস্ত পানি নীল হয়ে যাবে। কেন হয়ে যাবে? কারণ নীলের দ্রবণের কণাগুলো সমস্ত পানিতে ছড়িয়ে পড়তে খুব বেশি সময় লাগে না। কক্ষ তাপমাত্রায় কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যাপনের চেয়ে তরল নীলের দ্রবণের ব্যাপনের সময় অনেক কম লেগেছে। আর কারণ হচ্ছে তরল মাধ্যমে কঠিন পদার্থের ব্যাপন হারের চেয়ে তরল মাধ্যমে তরল পদার্থের ব্যাপন হার বেশি। কারণ ওই সময় ছিল হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কঠিন এবং পানিতে দ্রবীভূত হতে তার কয়েক মিনিট থেকে প্রায় ঘন্টাখানেক সময় লেগেছিল, কিন্তু এখানে নীল দ্রবণটা হচ্ছে তরল, পানিটাও হচ্ছে তরল, তাই এদের ব্যাপনের হারটা বেশি হয়েছে এবং কম সময়ের মধ্যে এটা হয়ে গেছে। এবং তাপের প্রভাবে এই ব্যাপন হার আরও বেড়ে যেতে পারে। তাহলে এখান থেকে আমরা এটা বুঝলাম যে কঠিন আর তরল পদার্থের ন্যায় গ্যাসীয় পদার্থ তরল মাধ্যমে ব্যাপিত হয়, তবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরল মাধ্যমে কঠিন এবং তরল পদার্থের চেয়ে গ্যাসীয় মাধ্যমে ব্যাপন হার আরও বেশি হয়। আচ্ছা, সেটারও প্রমাণ দেওয়ার জন্য এই বইতে আরেকটি পরীক্ষার কথা বলা হয়েছে। সেটি হচ্ছে একটা পরীক্ষা যেটাতে 2টা গ্যাসের মাধ্যমে ব্যাপন হারটা দেখা হয়। হ্যাঁ, এই পরীক্ষায় কি করে, 2টা মুখ খোলা একটা কাঁচনল নেয়, লম্বা কাঁচনল, এবং যার 2টা খণ্ড তুলা নেওয়া হয়। এই একটা তুলাকে ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে ভেজানো হয় এবং অন্য তুলাটাকে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা ভেজানো হয়। এরপর কি করে, ওই 2টা ভেজানো তুলা ওই লম্বা কাঁচনলকে আমরা চিত্র থেকে দেখতে পারি, কাঁচনলকে এই যে দেখো, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ভেজানো তুলা দিয়ে এক পাশটা এবং অন্যটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ভেজানো তুলা দিয়ে এক পাশটা আটকিয়ে দিয়েছে। এবং কিছুক্ষণ পর দেখতে পাচ্ছি কি,
এই দুই পাশ আটকে দেওয়ার পর যখন দুটো গ্যাস চলাচল করা শুরু করেছে ভেতরে তখন এদের মধ্যে একটা বিক্রিয়া হয়েছে এবং বিক্রিয়া হওয়ার পর এখানে তৈরি হয়েছে কি অ্যামোনিয়াম ক্লোরাইড, একটা সাদা দ্রবণ তৈরি হয়েছে, এখানে ধোঁয়ার মতো তৈরি হয়েছে। এবং এটা তৈরি হয়েছে কোথায়? কোনো মাঝামাঝি অবস্থানে নয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঠিক কাছাকাছি আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের থেকে একটু দূরে। এর কারণ কি? এর কারণ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা হলো ভারী না, ভারী, যার কারণে দ্রুত সময় পৌঁছাতে পারেনি। একটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণের কাছে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ থেকে দূরে অবস্থান করে, অর্থাৎ একই সময় হাইড্রোজেন ক্লোরাইডের গ্যাস কম দূরত্ব এবং অ্যামোনিয়া গ্যাস বেশি দূরত্ব অতিক্রম করেছে। এই পরীক্ষা থেকে বোঝা যায় কি অ্যামোনিয়াম গ্যাসের হাইড্রোজেন ক্লোরাইডের গ্যাস থেকে দ্রুত ছড়িয়ে পড়ে বা বেশি দূরত্ব অতিক্রম করে। এর কারণ কি? অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ব্যাপন হারের চেয়ে বেশি। এর মূলত কারণ এদের আণবিক ভর। তাহলে এখান থেকে দেখা গেল আণবিক ভরের কারণে হচ্ছে এরকমটা হয়েছে। কেন হয়েছে? যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি। এখানে অ্যামোনিয়াম গ্যাসের আণবিক ভর হচ্ছে 17, হাইড্রোজেন ক্লোরাইডের গ্যাসের আণবিক ভর হচ্ছে 36.5। আর এই কারণেই এটি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থেকে একটু দূরে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের কাছে হয়েছে। তার কারণ হচ্ছে এটি পাতলা গ্যাস হওয়ার কারণে জায়গা অধিক দ্রুত ছড়িয়ে পড়েছে এবং বেশি দূরত্ব অতিক্রম করেছে, কিন্তু এটি হচ্ছে ভারী। এটি পাতলা গ্যাস হওয়ার কারণে হচ্ছে এরকমটা হয়েছে, আর এটি ভারী গ্যাস হওয়ার কারণে এইটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঠিক কাছাকাছি হয়েছে। তো অতএব এখান থেকে বোঝা যাচ্ছে হচ্ছে যে ভারী আণবিক ভর হওয়ার কারণেও হচ্ছে ব্যাপন হারটা কম হয়। আবার এই দুইটা গ্যাসের যে ব্যাপন হয়েছে তা অতি দ্রুত হয়েছে, কয়েক মিনিটেরও কম সময় লেগেছে সাদা ধোঁয়া তৈরি হতে। তার কারণ হচ্ছে এটা হলো দুটি বায়বীয় মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে আজকের শেষ কথা হলো আমরা এই অধ্যায় থেকে জানলাম হচ্ছে কণার গতিতত্ত্ব সম্পর্কে এবং ব্যাপনের 3টি অবস্থান সম্পর্কে: কঠিন মাধ্যমে ব্যাপন, তরল মাধ্যমে ব্যাপন এবং বায়বীয় মাধ্যমে ব্যাপন। এবং ব্যাপনের যে হারটা নির্ভর করে অনেক সময় কিসের ওপর, সেগুলো আমরা এই পাঠ থেকে জানতে পারলাম। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।